4 থেকে 5 ঘন্টা যুদ্ধ করার পরে এক পর্যায়ে যেয়ে আমার গুলি লাগে। 7 দিন আমি কোমাইছিলাম। আমি যতদিন বেঁচে থাকবো কন্টিনিউ থেরাপি নিতে হবে। কুয়ার উপরে উঠে দেখি মানে আমি আমার হাত খুঁজে পাচ্ছি না, এই বা হাতে কাঁধে গুলি লাগছে, হাতটা খুঁজে পাচ্ছি না। 4 থেকে 5 ঘন্টা যুদ্ধ করার পরে এক পর্যায়ে যেয়ে আমার গুলি লাগে। গুলি লাগলে আমি ওই পাশে রাস্তার পাশে একটা কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ে যাই। পরে ওইখান থেকে কোনোভাবে অনেক কষ্ট করে কুয়ার উপরে যখন কুয়ার উপরে উঠে দেখি মানে আমি আমার হাত খুঁজে পাচ্ছি না, এই বা হাতে কাঁধে গুলি লাগছে, হাতটা খুঁজে পাচ্ছি না। পরে একটা ভাইয়ারে বললাম যে ভাইয়া আমার হাত নেই। পরে উনি দেখে যে আমার হাতে গুলি লাগছে। পরে আমারে বললো যে ভাইয়া তোমার তো হাতে গুলি লাগছে, আর ওইদিকে আমার শরীরের প্রায় অর্ধেক রক্ত বাইর হয়ে গেছে। পরে ওনারে বললাম, উনি আরেকটা লোক ডাক দিল। উনি আমার ঘাড়ে করে আমাদের যে হসপিটাল আছে মোহাম্মদপুরে ওইখানে আনতে আনতে আরো অনেক বেশি রক্ত বের হয়ে গেছে, আরো ব্যথা ওই সময়তে শুরু হয়েছে। ব্যথা যখন গুলি লাগে তখন তার বুঝতে পারিনি, পরক্ষণে বুঝছি অনেক ব্যথা। যখন ভ্যানে উঠাই তখন আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, এত ব্যথা। যখন মোহাম্মদপুর হসপিটালে নিয়ে আসে তখন তো সরকার পতন হয় নাই। মোহাম্মদপুর হসপিটালে আমার চিকিৎসা নাই, মানে চিকিৎসা দিতেইছে না, শুধু সাধারণ একটা সাদা কাপড় দিয়ে পটি মেরে থুছে, এই পাশে পটি মেরে দিছে, রক্ত পড়তেইছে, রক্ত বন্ধ করে নাই। পরে ওইখান থেকে ওরা মিথ্যা কথা বলে যে বুলেট বের হয়ে গেছে, ওইখান থেকে বলে যে বুলেট বাইর হয়ে গেছে। পরে সবাই ভাবছে যে বুলেট বাইর হয়ে গেছে, ফরিদপুর হসপিটালে নিলে সাধারণ ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যাবে। পরে যখন ফরিদপুর হসপিটালে নাই, আমার এর ভিতরে হচ্ছে 43 মিনিট আমার হসপিটালে রাখে, কোনো অ্যাম্বুলেন্স মানে কোনো ট্রিটমেন্টই নাই আমার। পরে যখন অনেক জোরাজোরি করার পরে একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ হয়। পরে যখন অ্যাম্বুলেন্স ম্যানেজ হয় আমি হয়তো আমাদের মোহাম্মদপুর ব্রিজ আর না হয় সাতর যাইতে যে ভাঙা রাস্তা না, ওইখান থেকে আমি মানে জ্ঞান হারাই ফেলি। তারপরে আর তোমার কোনো সেন্স ছিল না কোনো 7 দিনে? আইসিইউতে ছিলাম। আচ্ছা, কোথায় নিয়ে ভর্তি করছিল এটা তো তুমি পরে জানতে পারছো? প্রথমে ওইখান থেকে আমার ফরিদপুর নেই, যেটা শোনা কথা, আমার তো আর কিছু মনে নাই। মা বাপ তার ওই সময় তোমার থেকেই তুমি বলো। যখন ওই ফরিদপুর হসপিটালে নাই, ওইখানে প্রায় রাত 1:30 বাজে, 1:30টার উপরে। তখন আরো অনেক বেশি মানে ওইখানে পুরো সাইডে পুরো শরীর কিরকম যেন আস্তে আস্তে কালো কালো হয়ে যাচ্ছে। পরে ডাক্তার দেখা এটা করলো। পরে যখন এক পর্যায়ে এক্সরেতে নিয়ে দেখে যে শরীরের ভিতরে বুলেট আছে। পরে ওইখানে ডাক্তার মানে ঝামেলা করতেছে যে বুলেট আছে, আমাদেরকে আগে কেন বলেন নাই। পরে এক পর্যায়ে ফরিদপুর থেকে মানে ওনাদের আর করার কিছু নেই, পরে বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে যান দ্রুত। পরে ঢাকা মেডিকেলে রেফার দিলে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওইখানে কিছুক্ষণ রাখে, পরেক্ষণেই বলে যে মানে আমাদেরকে ভর্তি নেয় না ঢাকা মেডিকেলে। পরেক্ষণেই বলে যে আমি মৃত, এইটা বলে আমার বাড়ি ফেরত দেয়। পরে যখন ফরিদপুর পর্যন্ত আসি, অক্সিজেনে নাকি বুড়বুড়ি কাটে, মানে অক্সিজেনে ওই যে নিঃশ্বাস নিয়ে যে শ্বাসটা ওঠে ওইটা কাটলে ফরিদপুর থেকে আবার আমাদেরকে ঢাকা মেডিকেলে পাঠায়। এরকম করে আবার ব্যাগ দেয় মৃত বলে, মানে পরিবারের লোক তো তখন বুঝেনি এরকম একটা অবস্থা। পরে ওইখানে একটা ডাক্তারের ঢাকা মেডিকেলে ডাক্তারের সাথে যোগাযোগ ছিল। পরে ওই ডাক্তার ওনারা ফোন দেয়, ফোন দিয়ে কিছু মানে সাধারণ কথাবার্তা বলে যে এইভাবে কেন ফেরত দিচ্ছেন আপনার পরীক্ষা নিরীক্ষা না করে। পরে ঢাকা মেডিকেলে রাখার পরে 3 দিন না 4 দিন 4 দিন না হয় 5 দিন, আমার তো খেয়াল নেই, মনে নেই, আমি জানি না কিছু। পরে যখন ওইখানে রাখে আইসিইউতে, যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি ঢাকা মেডিকেলে ভর্তি। আমার পুরো শরীর মানে আমার যদি পা তালুতেও তখন টাচ করা হতো পুরো শরীর জ্বলতো আর পুরো ব্যথা। তখন কি গুলি যে বের করার যে প্রসেস এটা কি করা হয়েছে? না না না, আমার গুলি বের হয়েছে হলো 18 দিন পরে, গুলি লাগার 18 দিন পরে আমার। এরপরে কি হলো আমরা সেই গল্পটা শুনতে যাচ্ছি। ঢাকা মেডিকেল থেকে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমার পুরো শরীর ফুলে একদম ব্যথায় জর্জরিত অবস্থা। আমি বিছানা থেকে একটু এদিক ওদিক করতে মানে 1 ইঞ্চিও নড়তে পারি না বিছানা থেকে, এত পরিমাণে ব্যথা। পরে যখন আস্তে আস্তে 18 তারিখ পর্যন্ত যাই, 18 তারিখে ঢাকা মেডিকেলে আমার কোনো ট্রিটমেন্ট নাই, মানে ওইখানে আমার সিটি দেয় নাই প্রথমে, বুঝছেন, ট্রলি আছে না, ট্রলির উপরে শোয়াই রাখছে, আমার এই পুরো পিঠে ঘা হয়ে গেছিল। পরে যখন এই অবস্থা দেখে আমার আব্বু আম্মুর তো কি একটা অবস্থা, কান্দাকাটি। পরে আব্বুর ওইখান থেকে ঢাকা মেডিকেলে আমার আর রাখে নাই। পরে কাকরাইল ইসলামবেগ ওই প্রাইভেট হসপিটালে আছে, পরে আব্বু ওইখানে যোগাযোগ করে ওইখানে যাই।
ওইখানে যাওয়ার পরে ওইখানে 3 দিন যা হয় সাধারণ ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের তারপরে- পরে কি হয়? তারপরে বুলেট সার্জারি করে এই সাইডে, ওনারা পরীক্ষা স্ক্যান করে সার্জারি করে বুলেট বাইট করা হয় 18 দিন পরে। তারপরে নিজের ভিতরে একটু হালকা হালকা ফিল হয়, কিন্তু তখনও পুরো শরীর ব্যথা ছিল। আর এই যে ঢাকা মেডিকেল থেকে কাকরাইল ইসলামপুর ব্যাংক পর্যন্ত যতদিন ছিলাম, আমি দিনে আর রাত্রে মিলে 2 ঘন্টা ঘুমাইতাম, 24 ঘন্টা 22 ঘন্টা কান্না করতাম। আমি যে 2 ঘন্টা ঘুমাইতাম, হসপিটাল যে লোকগুলা ছিল ওই 2 ঘন্টা ঘুমাই নিত। আমি এত পরিমাণে কান্না করতাম ব্যথার কারণে, হসপিটালে একটা লোককেও ঘুমাইতে দিতাম না। এরপরে দেশের বাইরের যে গল্পটা সেটাও একটু শুনতে যাচ্ছি। আমি দেশের বাইরে গেছিলাম 2024 সালের 28 তারিখ না 29 তারিখ, আমার অতটা এই খেয়াল নেই। ট্রিটমেন্টের উদ্দেশ্যেই কি যাওয়া হয়? আর এইটা ট্রিটমেন্টের যে যাওয়া হয়, সেই ট্রিটমেন্টের যে খরচ বা এটা কি গভর্নমেন্ট থেকে এটা বেয়ার করে, নাকি এটা কিভাবে প্রসেস হয়, এটা যদি একটু বলতে তোমার থেকে। জি। আমি বাইরে গেছি, বাইরে যে ট্রিটমেন্ট এটা পুরোটাই সরকার বহন করছে। কোন দেশে যাওয়া হয়েছিল? থাইল্যান্ড। থাইল্যান্ড থেকে? জি। এটা সরকারি ভাবে বহন করছে? জি, সরকারি ভাবে। আর এই বাহিরে যাওয়ার আগে বলতে কি, মানে যে শুরু থেকে কাকরাইল ইসলাম ব্যাংক পর্যন্ত আমাদের 8 থেকে 8.5 লাখ টাকা খরচ হয়েছে। আর সরকার যখন এই বিষয়টা জানে, পরে যখন মানে বাহিরের উদ্দেশ্যে সবাইকে পাঠায়, তখন সেই সাথে আমাকেও বাহিরে পাঠায়। আমি যতদিন